আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওয়েলকাম করছি সামারি রাইটিং লেখার নিয়মের একটা ক্লাসে। তোমরা হয়তোবা অনেকেই ভাবছো যে খুব অল্প সময় দিয়ে আমি ক্লাসটা দেখবো, বাট আমি সামারি পুরোটাই শিখে ফেলবো। এটার কোনো উপায় আছে কিনা? আজকের ক্লাসটাই হচ্ছে সেই সব ভাবনারই একটা রূপ বলতে পারো। তো আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত করো সামারি রাইটিং নিয়ে, আই গেস তোমার আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমি হচ্ছে তোমার এই যে প্যাসেজের মানে একটা প্যাসেজকে কিভাবে সামারাইজ করতে হয় সেই নিয়মটাকে আমি তোমাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমার যেই যেই কাজগুলা করতে হবে, আর একটা মানে জিনিসে ভাগ করছি, সেটা হচ্ছে কি কি কাজ তোমার করা যাবে না, অর্থাৎ কি কি জিনিস তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো চলো দেখে ফেলি কি কি করা যাবে আর কি কি করা যাবে না। তো দেখো, প্রথমেই যেটা করতে হবে, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তোমাকে সামারিতে লিখতে হবে। এখন বলবা যে আপনি কিভাবে বুঝবো যে কোনটা মানে কতটুকু লিখলে 3 ভাগের 1 ভাগ হবে? সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, ধরো তোমার প্যাসেজটা থাকে হচ্ছে 12 লাইনের। তো 12 লাইনকে 3 ভাগ করলে কি হয়? 4 লাইন হয়। অর্থাৎ তোমার প্যাসেজটা যদি 12 লাইনের থাকে, তোমাকে 4 লাইন লিখতে হবে, বা এমনও করতে পারো যে 5টা সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। অর্থাৎ সামারি মানেই হচ্ছে কোনো লেখাকে ছোট করা, বা কোনো বড় কথাকে তুমি ছোট জিনিস দিয়ে বোঝাচ্ছ। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা যে তুমি বুঝতে পারছো ওই প্যাসেজের মেইন থিম কি বা মেইন কথাটা কি বা মেইন বক্তব্য কি, লেখক কি বোঝাতে চেয়েছে, এটা তুমি টিচারকে বোঝাতে পারলেই হয়ে যাবে। তো দেখো, তোমাকে অবশ্যই কি করতে হবে, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, বা 5টা বাক্য লিখতে হবে। তুমি চাইলে 5টা বাক্যও লিখতে পারো, অথবা প্যাসেজের 3 ভাগের 1 ভাগে লিখতে পারো। দুই দুই নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে ইন ওয়ান প্যারাগ্রাফ। দেখতে পাচ্ছ, ইন ওয়ান প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ মানে আমরা লেখার সময় দেখবো বিভিন্ন ধরনের মানে করি, গ্যাপ দিয়ে দিয়ে লিখি, মানে লেখাকে সুন্দর করার জন্য। মানে অনেকখানি জায়গা ছেড়ে দিয়ে নতুন করে লেখা শুরু করে, এটা কি করে? সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু এটা লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু তোমাকে সামারি রাইটিং এর সময় এই প্যারাগ্রাফটা দেওয়া যাবে না, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। সেটা কেমন দেখো, এটা যদি একটা পৃষ্ঠা হয়, তাইলে মানে আমরা অনেক সময় এমন করি না যে এভাবে লিখতেছি লিখতেছি এখানে যে শেষ হলো, আবার কিন্তু আমরা লেখাটা এভাবে শুরু করি, তাই না? তো এটাকে বলা হয় প্যারাগ্রাফ দিয়ে দিয়ে লেখা বা প্যারা দিয়ে দিয়ে লেখা। কিন্তু সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, এটা যদি একটা পেজ হয় এটা যদি একটা পেজ হয় এইভাবে লিখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। অর্থাৎ লেখাটা একটা প্যারাগ্রাফের মধ্যে হবে, কোনো মানে এক্সট্রা প্যারা করা যাবে না। ঠিক আছে, একটা প্যারার মধ্যে তোমাকে শেষ করতে হবে। যেহেতু বলছি যে মাত্র 5টা বাক্য বা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, অবশ্যই একটা প্যারাগ্রাফে কিন্তু শেষ করা সম্ভব। আচ্ছা, 3 নম্বর নিয়ম দেখো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স দিয়ে লিখতে হবে। এখন তোমরা বলবা যে আপু সিম্পল সেন্টেন্স কি? তোমরা কিন্তু জানো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে 2-3টা সেন্টেন্সকে তুমি বিভিন্ন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা হচ্ছে সেন্টেন্সের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু যোগ করে সেন্টেন্সটাকে তোমার একটা সেন্টেন্সে লিখতে হবে, মানে 2টা ক্রসকে একটা বানাইতে হবে, এবং সেটা হবে সিম্পল সেন্টেন্স। বেশিরভাগ সময় চেষ্টা করবা যে তোমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আছে ওগুলা অ্যাভয়েড করার, অর্থাৎ ব্যবহার করবা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাসার্টিভে লিখতে হবে। দেখো, তোমার লেখার ক্ষেত্রে লেখাকে সুন্দর করতে গেলে তোমাকে অবশ্যই নেগেটিভ জিনিসপত্র অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ নট যুক্ত সেন্টেন্স লেখা যাবে না। ধরো, একটা প্যাসেজের মধ্যে নট আসছে বা কোনো কিছু এমন ভাবে বলতেছে যেখানে নট আসছে, তো তুমি বলবা যে আসো তাহলে আমি কি করবো, প্যাসেজে তো নট আছে। কিন্তু তোমাকে কি করতে হবে, ওই সেন্টেন্সটা অ্যাসার্টিভ দিয়ে লিখতে হবে, কিন্তু নটেরই অর্থ দিবে। এভাবে লিখতে হবে যে নট নট আছে, নো প্রবলেম, কিন্তু অর্থটা দিবে নটের মতো, কিন্তু সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। ঠিক আছে, সবসময় মানে সবসময় চেষ্টা করবো যে সেন্টেন্স গুলো যাতে অ্যাসার্টিভে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লাস্ট নিয়ম যেটা হচ্ছে স্টার্ট উইথ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে তোমরা যে প্যাসেজটা থেকে লিখবা সেই প্যাসেজটার হুবহু কপি করা যাবে না, অর্থাৎ তোমার ভাষায় লিখতে হবে। একটা টিচার যখন তোমার খাতা দেখবে, সে সবসময় চাইবে যে আমার যে শিক্ষার্থীটা আছে সে যেন নিজের ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখে বা নিজের ভাষায় লেখে। ধরো তুমি একটা টেস্ট পেপার থেকে বা একটা গাইড থেকে মানে একটা প্যাসেজে সামারি মুখস্থ করে গেলা, পরীক্ষায় গিয়ে সেটাই লিখে দিলা, টিচার আসলে এটা পছন্দ করে না। এই লেখাকে টিচার গদ বাঁধা লেখা মনে করে। তো তোমাকে হতে হবে কি, ক্রিয়েটিভ হতে হবে। আর তোমার ভাষায় লেখাটা শুরু করার অর্থ হচ্ছে
তুমি যে লেখাটা লিখবা, ধরো প্যাসেজ মানে অন্য অনেকেই থাকবে যারা কি করবে মুখস্থ করে দিয়ে লিখবে, কিন্তু তুমি যদি ওদের মধ্যে থেকে এমন হও যে মুখস্থ করে লিখো নাই, তোমার ভাষা দিয়ে লিখতেছো বা তোমার কথা দিয়ে লিখতেছো, তাহলে টিচার কি করবে, তোমাকে কিন্তু বেশি নাম্বার দিবে। এখন তোমার ভাষায় লেখার ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, বিভিন্ন ধরনের এই যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু ব্যবহার করতে পারো। এখন বলবো যে আপনি কিভাবে সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখবা, ধরো তোমার প্যাসেজের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে, আমি কি বলবো, ধরো প্যাসেজের মধ্যে নাইস কথাটা আছে, ঠিক আছে, নাইস। নাইস মানে কি, সুন্দর। এখন তোমাকে কি করতে হবে, তুমি যখন সামারি লিখবে এটা সিনোনিম লিখতে হবে, অর্থাৎ নাইসকে সরাসরি না লিখে তুমি কিন্তু অ্যাট্রাকটিভও লিখতে পারো, অ্যাট্রাকটিভ পারো কিন্তু, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, নাইসের বিপরীতে সিনোনিম হিসেবে অ্যাট্রাকটিভ ইউজ করতে হবে। সরাসরি তোমাকে প্যাসেজের মতো নাইস কথাটা লেখা যাবে না, অর্থাৎ তোমাকে সিনোনিম ব্যবহার করতে হবে। এবং আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে লেখাকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের কানেক্টর, ইডিয়ম, ফ্রেজ এসব কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে কি কি করা যাবে না, অর্থাৎ সামারি রাইটিং এর ক্ষেত্রে কোন কোন কাজগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে, অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দেখো, এক নম্বরে লিখছি নো নাম্বারিং, অর্থাৎ তোমাকে লেখার মধ্যে কোনো ধরনের নাম্বারিং করা যাবে না। আমরা কিন্তু অনেক সময় লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 1 2 3 এইভাবে করে লিখি, বা বিভিন্ন ধরনের স্টার চিহ্ন বা অনেক কিছু দিয়ে কিন্তু লেখাকে সুন্দর করি, কিন্তু সামারি রাইটিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো নাম্বারিং ব্যবহার করা যাবে না। তো যেহেতু সামারি রাইটিং, তো তোমাকে অবশ্যই এমন কিছু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লিখতে হবে না যেটার জন্য টিচার মানে অ্যাট্রাক্টিভ হবে। তোমাকে এক্ষেত্রে চেষ্টা করতে হবে তোমার ভাষায় সুন্দর মতো লেখাটাকে বোঝানো, অর্থাৎ লেখার উপরে ফোকাস করা, প্যাসেজে কি বলছে এটার উপরে ফোকাস করা, ঠিক আছে? এখন দেখো 2 নম্বর হচ্ছে নো এক্সাম্পল। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমরা দেখবা বিভিন্ন সময় লেখাকে বোঝানোর জন্য, অর্থাৎ একটা জিনিস যদি আমরা লিখি যে এটা কাকে বলে বা এটা কি, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা অনেক সময় বলি যে ফর অ্যান এক্সাম্পল বা ফর ইনস্টান্স। এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে যত আমি এতক্ষণ যা বললাম এটাকে একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু এই টাইপের উদাহরণ বা এক্সাম্পল তোমাকে সামারি রাইটিং এর ক্ষেত্রে দেওয়া যাবে না। এমনও হতে পারে যে প্যাসেজের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, তুমি বলবা তখন আপু আমি কি করবো, তুমি প্যাসেজের মধ্যে এক্সাম্পল দেওয়া থাক, ওই লাইনটাকে তুমি স্কিপ করো, দরকার নাই, মানে কোনো ধরনের এক্সাম্পল রিলেটেড কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে নো কোট, নো কোশ্চেন। কোট করা মানে কি, কোট করা মানে হচ্ছে ধরো একটা লেখক একটা কথা বলছে যে ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, তো এইটা যে লেখক বলছে ওই কথাটাকে তোমার হুবহু লেখা যাবে না যে মানে দ্য রাইটার সেইড ম্যান ইজ মর্টাল, এই টাইপের কথাকে বলা হয় যে তোমার হচ্ছে কোট করা, ঠিক আছে? এই টাইপের কোট করা যাবে না। তোমাকে কি করতে হবে, ওই কোট করা যে জিনিসটা থাকবে ওটাকে নিজের মতো করে লিখতে হবে। অবশ্যই এখানে কোনো ধরনের ডিরেক্ট ন্যারেশন যেটা বলি আমরা, যে ইনভার্টেড কমার মধ্যে যেই টাইপের সেন্টেন্স থাকে ওগুলা ইউজ করা যাবে না, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আর কোনো ধরনের কোশ্চেন করা যাবে না, যেহেতু লেখাটাই হচ্ছে ছোট, তুমি এখানে তো কোশ্চেন করার মতো কোনো স্পেস পাবে না, তাই না? তো কোনো ধরনের কোশ্চেনও করা যাবে না। এরপরে যেটা করতে হবে, নো কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ আমি যেটা এর আগেও বারবার বলছি যে প্যাসেজ থেকে সরাসরি কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে? কারণ টিচার যদি, তুমি যদি কপি করো টিচার কিন্তু বুঝে ফেলবে। তোমরা মনে করতে পারো টিচাররা হয়তো কোশ্চেন পড়ে না বা মানে আনসারও পড়ে না ঠিকঠাক, নাম্বারিং করে দেয় আন্দাজে সম্পর্কে, কিন্তু এটা আসলে ভুল কনসেপ্ট। টিচাররা যখন একটা খাতা মানে দেখতে শুরু করে, এমন হয় টিচারদের কিন্তু আনসার গুলো মুখস্থ হয়ে যায়। তো তুমি যদি কোনো কিছু কপি করো বা হচ্ছে প্যাসেজ থেকে সরাসরি কপি করো, টিচার অবশ্যই সেটা বুঝবে, তাই না? কারণ তারা কিন্তু বিভিন্ন মানে অনেক বছর ধরে পড়াচ্ছে এগুলা, তো তাদের অবশ্যই মানে জানা আছে যে কোন প্যাসেজের কি বলছে। তো অবশ্যই প্যাসেজ থেকে কোনো কিছু ডিরেক্টলি কপি করবে না। তুমি চাইলে ব্যবহার করতে পারো সেটাকে, মানে একটু ঘোরায় লেখা যেটাকে বলে ইনডিরেক্টলি কপি করতে পারো, সেটার সিনোনিম দিতে পারো, অ্যান্টোনিম দিতে পারো, বিভিন্ন ধরনের কানেক্টর দিতে পারো, ফ্রেজাল ভার্ব দিতে পারো। তারপরে হচ্ছে ধরো একটা জিনিস থাকলো নেগেটিভে, এটাকে তুমি হচ্ছে তোমার অ্যাসার্টিভে করলা, বা একটা জিনিস থাকলো কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে, এটাকে তুমি হচ্ছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাবা। এই টাইপের পরিবর্তন কিন্তু তুমি করতে পারো, কিন্তু সরাসরি প্যাসেজ থেকে কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখন বলি যে দেখো এখানে একটা নিয়ম লিখি, শেষে কিছু কানেক্টর ব্যবহার করা যেতে পারে, যেমন ইট ইজ অবভিয়াস, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। অর্থাৎ যারা একটু বেশি ভালো নাম্বার পেতে চাও, অর্থাৎ
ধরো 10 নম্বর যদি তোমার থাকে না এখানে, তুমি যে সরি সামারিতে, তো তুমি যদি মনে করো আমি 8 বা 9 পেতে চাই, এই টাইপের ভালো লেখা যদি লিখতে চাও, তাহলে তুমি লেখার শেষে অর্থাৎ একটা সামারি লিখতে লিখতে 5 লাইনে যেই লাস্ট লাইনটা লিখবা এখানে কিছু কানেক্টর ব্যবহার করতে পারো। সেগুলো হচ্ছে ইট ইজ অবভিয়াস, ইট ইজ ট্রু, তারপর হচ্ছে ইট ইজ ট্রু। ঠিক আছে? ধরো একটা প্যাসেজ নিয়ে কথা বলতেছো, বলতে বলতে ধরো ফুড নিউট্রিশন নিয়ে কথা বলতেছো, অর্থাৎ খাদ্য দূষণ নিয়ে কথা বলতেছো, তখন তুমি বলতে পারো যে এটা সত্য যে আমরা যদি এই এই স্টেপ গুলা নেই বা সরকার যদি এই স্টেপ গুলা নেয়, তাহলে অবশ্যই খাদ্য দূষণ সমস্যাটা সমাধান করা যেতে পারে। এটা কিন্তু একটা তুমি ডিসিশন দিচ্ছ। এই টাইপের ডিসিশন দেওয়ার ক্ষেত্রে তুমি কিছু কানেক্টর ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি, যারা ভালো নাম্বার পেতে চায় তারা অবশ্যই এগুলো নোট করে নেবে। এখন দেখো আমি দেখাবো যে যারা একদমই পারো না, ধরো অনেকে থাকে না যে পাস করার মতো করে লিখতে পারলেই হয়েছে, মানে একদমই পারি না তো আমাকে লিখে আসতে হবে কিছু, তাদের জন্য নিয়ম দিচ্ছি। সেটা হচ্ছে 5টা লাইন, আমি যেহেতু আগেই বলছি যে তোমাকে 5টা লাইনের মধ্যে শেষ করতে হবে। আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেটা মানে যারা একদমই পারো না তারা যাতে কিছুটা লিখে আসতে পারো, মানে একদম যাতে তোমাকে সামারিটা একদমই ছেড়ে আসতে না হয়। আর তোমাদের কিন্তু অনেকেরই সামনে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা অনেকের চলতেছে পরীক্ষা, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আরো বেশি হেল্পফুল হবে। যে তোমাকে এমন করতে হবে না যে সামারি আমি একদমই ফেলে আসছি, 10 মার্ক আমার একদম জলে গেছে, এই টাইপের চিন্তা তোমাকে করতে হবে না। এজন্য এই নিয়মটা দিচ্ছি। সেটা দেখো প্রথমেই ফার্স্ট সেন্টেন্সটা কেমন লিখতে পারো। ধরো তুমি এমন একটা প্যাসেজ নিয়ে তোমাকে কোশ্চেন করলো, সামারাইজ করতে বললো, তুমি এই প্যাসেজটা সম্পর্কে তেমন কিছুই জানো না, তোমাকে তো কিছু একটা লিখে আসতে হবে, তাই না? সেক্ষেত্রে কি করতে পারো দেখো, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট টপিক নেম। তার মানে একটা টপিক নেম তো অবশ্যই থাকবে, তাই না? একটা প্যাসেজ যখন বলবে, এটা হতে পারে ফুড অ্যাডাল্ট্রেশন, হতে পারে দ্য ইফেক্ট অফ করোনা ভাইরাস, হতে পারে ফোক মিউজিক, তারপরে হতে পারে অ্যাডোলেসেন্স, তোমাদের বইয়ে কিন্তু প্যাসেজ আছে, হতে পারে নেলসন ম্যান্ডেলা। এই টাইপের যে টপিক গুলা থাকবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তুমি লিখবা, অ্যাবাউট পর্যন্ত লিখবা, লেখার পরে তোমার যে টপিক নেমটা থাকবে এটা তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। তো এটা তোমরা নোট করে ফেলতে পারো যাতে তোমরা পরীক্ষার সময় লিখতে পারো। 2 নম্বর সেন্টেন্স যেটা হবে এটা লিখতে পারবা যে অবভিয়াসলি ইট ইজ আ ফ্যান্টাস্টিক অ্যান্ড গ্রিপিং ইস্যু দ্যাট ক্যান নট গো উইদাউট আওয়ার অ্যাটেনশন। ধরো এখন এমন হইলো যে প্যাসেজটা আসলে হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম নিয়ে। তো ট্রাফিক জ্যাম কিন্তু এমন একটা জিনিস যেটা তোমার মানে আমরা যখন চলাফেরা করি বা বিভিন্ন সমস্যায় পড়ি, ঢাকা শহরে কিন্তু এটা বেশি হয়, জ্যামের কারণে দেখা যায় কি 2-3 ঘন্টা তোমাকে দাঁড়ায় থাকতে হয়। তো যারা মানে এমন যদি পরীক্ষায় আসে, ট্রাফিক জ্যাম কিন্তু সবাই দেখতে পারতেছে বা সবাই উপলব্ধি করতে পারতেছে, সবাই ভাবছে যে এটা আসলে সমাধান হওয়া দরকার। তো ট্রাফিক জ্যাম নিয়ে যদি কোনো কিছু আসে, কোনো যদি সামারাইজ করতে বলে, তাহলে তুমি এটা লিখতে পারো যে এটা এমন, ট্রাফিক জ্যাম হচ্ছে এমন একটা ইস্যু যেটা সবার নজর কাড়তেছে বা যেটা সবারই সমস্যা করতেছে, তাই না? এই টাইপের কিন্তু একটা সেন্টেন্স আমরা বলতে পারি। তো 2 নম্বর সেন্টেন্সে তোমরা এমন একটা লিখতে পারো যে ইট ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড গ্রিপিং ইস্যু। ঠিক আছে? ওকে। এখন থার্ড আর ফোর্থ নাম্বার সেন্টেন্সটা হচ্ছে প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট 2 লাইন লিখতে হবে। অর্থাৎ তোমরা ধরো এমন করবা না, আমি যেটা আগেই বলছি, প্যাসেজ থেকে ডিরেক্টলি কপি করবা না, কিন্তু 2 লাইন লিখবা সেটা নিজের ভাষায়। এখন ধরো যেটা এর আগেই বলছি যে প্যাসেজটা থেকে ডিরেক্টলি কপি না করে ইনডিরেক্টলি কিভাবে কপি করা যায় এটা দেখবা। আর প্যাসেজটা পড়ার পরে তোমার মনে হতে হবে যে এই 2টা লাইন লিখলে সবচেয়ে বেশি বেস্ট হয়। অর্থাৎ দেখবা মাঝখান থেকে, অর্থাৎ পুরা সেন্টেন্সটাকে মানে পুরা প্যাসেজটাকে তুমি সামারাইজ করার পরে তোমার মনে হলো যে এই 2টা লাইন লিখলে হয়তো বা টিচার ভালো নাম্বার দিবে, তো সেই 2টা লাইন তোমাকে 3 আর 4 নাম্বার লাইনে লিখতে হবে। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো যে 5 নাম্বার সেন্টেন্সটা কেমন হবে। 5 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমার যে প্যাসেজটা নিয়ে তুমি লিখতেছো বা কথা বলতেছো বা তোমার মানে কোশ্চেনে আসছে, সেই প্যাসেজটা যদি ভালো কিছু নিয়ে হয় তাহলে সেটাকে বলবে পজিটিভ, খারাপ কিছু নিয়ে হলে এটাকে বলবে নেগেটিভ। এখন খারাপ কিছুর মধ্যে কি কি আসতে পারে? খারাপ কিছুর মধ্যে যেটা এর আগেই বললাম, ট্রাফিক জ্যাম আসতে পারে, তারপর খাদ্য দূষণ আসতে পারে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব আসতে পারে। এই টাইপের যদি প্যাসেজ থাকে তাহলে এটা অবশ্যই নেগেটিভ, তাই না? আরেকটা জিনিস ভালো হচ্ছে সেটা হচ্ছে ধরো কোনো বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে যদি প্যাসেজটা হয়, তারপরে ধরো কারোর সাহসিকতা নিয়ে যদি প্যাসেজটা হয়, এই টাইপের কারোর অবদান নিয়ে যদি প্যাসেজটা হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ মানে জিনিস তোমাকে তোমার সামনে তুলে ধরছে, তাই না? তার মানে যদি
মানে প্যাসেজটা যদি নেগেটিভ হয় তাহলে তোমাকে লাস্ট সেন্টেন্সে একটা পরামর্শমূলক বাক্য লিখতে হবে, অর্থাৎ অ্যাডভাইস, যে কি করলে এই সমস্যাটার সমাধান মানে হতে পারে বা মানে হয়, এই টাইপের একটা অ্যাডভাইস মূলক কিছু একটা লিখতে হবে। যেই লেখাটা দিয়ে তোমার 5টা সেন্টেন্সের লাস্ট সেন্টেন্সটা শেষ হবে, অর্থাৎ শেষে একটা উপদেশমূলক কথা বা অ্যাডভাইস মূলক কথা যেটা সবার করা উচিত, এই টাইপের একটা সেন্টেন্স লিখতে হয়। তো দেখো, উই শুড বি অ্যাওয়ার উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট। ধরো এটা যদি ট্রাফিক জ্যাম নিয়ে হয়, যে তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ট্রাফিক জ্যাম নিয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য যে কি কি ব্যবস্থা মানে যেগুলো হতে পারে সেগুলো নেওয়া উচিত। এটা কিন্তু তুমি লাস্ট সেন্টেন্সে বলতে পারো। আর যদি কোনো ভালো কিছু নিয়ে হয়, অর্থাৎ পজিটিভ কোনো কিছু নিয়ে হয়, তাহলে আমরা কি করতে পারি, যে দেখো, উই হিয়ার লার্ন আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার লাইফ। ধরো আমি যদি নেলসন ম্যান্ডেলা নিয়ে একটা প্যাসেজের সামারাইজ করতে চাই, বা ধরো আরো কোনো বিখ্যাত ব্যক্তির নাম দিয়ে যদি করতে চাই, তাহলে অবশ্যই সেই প্যাসেজটা থেকে আমরা কিছু একটা শিখছি, কারণ সেই বিখ্যাত ব্যক্তি হয়তো বা এমন কিছু করছে, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তার সাহস বা তার কাজকর্ম এই সব কিছু থেকে কিন্তু আমরা শিক্ষাটা নিতে পারি। তো লাস্ট লাইনটা হবে যে এই প্যাসেজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ যেটা তোমাদের জন্য আমি রাখছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের একদম প্রথম যে প্যাসেজ, সেটা কিন্তু হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো আমি চেষ্টা করছি যে আমি যে নিয়মটা দিচ্ছি ওইটার উপরে মানে ভিত্তি করে একটা সামারি লিখে দেওয়ার, যে কেমন হতে পারে সামারিটা। দেখো, আমরা যখন নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা পড়ছি তখন কিন্তু আমরা দেখলাম যে প্যাসেজটা কিন্তু অনেক বড়, মানে 1 পৃষ্ঠারও বেশি, অর্থাৎ 1.5 পৃষ্ঠা। তো তোমার সামারিতে নিশ্চয়ই 1.5 পৃষ্ঠা লেখা যাবে না, তোমাকে অবশ্যই 5-6 লাইনে কাভার করতে হবে। তো দেখো এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 7 লাইন হয়ে গেছে, তাও কিন্তু এটা বেশি হয়ে গেছে, তুমি চাইলে আরো ছোট করতে পারো। মানে সামারি এক কথায় যত ছোট হবে তত বেশি নাম্বার। তো দেখো, এটা সামারিটা আমি কি লিখছি, সামারিটা লিখছি হচ্ছে নেলসন ম্যান্ডেলা inspired struggle against injustice and racial oppression. He fought for the emancipation of black people of South Africa and succeeded in dismantling apartheid from South Africa. He cherished the idea of a democratic and free society. This great leader struggled throughout his life for establishing justice. এখানে দেখো, নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝতে পারি যে নেলসন ম্যান্ডেলা সারা জীবন তোমার অন্যায়ের বিরুদ্ধে মানে কথা বলেছে, অর্থাৎ প্রতিবাদ করেছে। মানে ব্ল্যাক পিপলদের বিভিন্ন অধিকার, বিভিন্ন রাইটস নিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছে, যেগুলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তার মূল যে কাজগুলা, তার মূল যে অবদানগুলো, সেগুলাই কিন্তু তোমাকে সামারিতে লিখতে হবে। সে কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মারা গেছে, কি কি প্রাইজ পাইছে, এগুলো দরকার নাই সামারিতে, অবশ্যই এগুলা কোনো কিছুই লাগবে না। সে মূল কাজটা কি করছে বা তার থেকে তুমি কি শিখতে পারছো এটা লিখলেই হবে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে এমন আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ইংলিশ এবং আইসিটি বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আমার সাথে তোমাদের দেখা হবে।